নমস্কার। আজ আমাদের আলোচ্য যে বিষয় তার শিরোনাম শিবায়ন, কালিকামঙ্গল ও অপ্রধান মঙ্গল কাব্যের ধারা। প্রথমে আলোচ্য বিষয় সম্বন্ধে একটি সংক্ষিপ্ত রূপরেখা আমরা প্রদান করি। শিবায়ন এই নামটি থেকেই বোঝা যায় যে এটি শিবকেন্দ্রিক একটি কাব্যধারা এবং সেই শিবকেন্দ্রিক কাব্যধারায় মঙ্গল কাব্যের যে প্রচলিত ও পরিচিত কাঠামো, সেই কাঠামো সবসময় যে অনুসৃত হয়েছে তা বলা যায় না। এই আলোচনার প্রথম পর্বে আমরা সেই শিবায়ন কাব্যধারার যে প্রাথমিক কাহিনী কাঠামো, সেই কাঠামো সম্বন্ধে একটু আলোচনা করব। এই সূত্রে যতটুকু আসা দরকার, ভারতবর্ষের বৈদিক এবং পৌরাণিক পর্বে শিবের যে বিবর্তন তা সম্বন্ধে একটা রূপরেখা দেবার চেষ্টা থাকবে এবং শিবায়ন কাব্যধারার প্রধান যে দুজন কবি, রামকৃষ্ণ রায় কবিচন্দ্র ও রামেশ্বর ভট্টাচার্য, তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনার পর তুলনায় কম আলোচিত কবি যারা, তাদের কাব্যরীতির প্রসঙ্গেও একটু আলোচনার চেষ্টা করব। আলোচনার দ্বিতীয় পর্ব, সেখানে কালিকামঙ্গল কাব্য, যে কালিকামঙ্গল কাব্য নামের দিক থেকে দেবী কালিকা কেন্দ্রিক মঙ্গল কাব্যের একটি শাখা হলেও এর যে কাহিনী কাঠামো তা মুখ্যত যে আখ্যানের উপর নির্ভরশীল, সেটি বিদ্যাসুন্দর আখ্যান এবং বাংলায় এই বিদ্যাসুন্দর আখ্যানের একটি সর্বভারতীয় মূল রয়েছে, উৎস রয়েছে। সেই উৎস সম্পর্কে এবং তার বঙ্গীকরণ সম্পর্কে আমরা একটি সংক্ষিপ্ত রূপরেখা দেবার চেষ্টা করব। আর তারপর কালিকামঙ্গল কাব্যধারায় তার প্রতিনিধি স্থানীয় যে কবিরা, তাদের কাব্য বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। আর আলোচনার একদম শেষ পর্বে রায়মঙ্গল, শীতলামঙ্গল, ষষ্ঠীমঙ্গল প্রভৃতি তথাকথিত গৌণ বা অপ্রধান মঙ্গল কাব্যের যে ধারা, সেই ধারার একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা দিতে সচেষ্ট হব। এই মঙ্গল কাব্যগুলি কেন অপ্রধান, এদের অপ্রধান হয়ে ওঠার পেছনে সাহিত্যের ঐতিহাসিকদের যুক্তিটা কি, সেই বিষয়ে আমাদের একটু আলোচনার জায়গা থাকবে। আর অপ্রধান মঙ্গল কাব্যের ধারা বলতে এই শেষ পর্বে যদিও একটি জরুরি অংশকে আমরা রেখেছি, কিন্তু শিবায়ন বা কালিকামঙ্গলকেও কিন্তু প্রধান বা মূল স্রোতের যে মঙ্গল কাব্যগুলি, পরিচিত ও জনপ্রিয় যে মঙ্গল কাব্যের ধারা, তার মধ্যে সবসময় অন্তর্ভুক্ত করা হয় না। তথাপি এই শেষ পর্বের রায়মঙ্গল বা শীতলামঙ্গলের চাইতে মূল স্রোতের মঙ্গল কাব্যগুলির একটু যেন কাছাকাছি শিবায়ন ও কালিকামঙ্গল। সেই কারণে এই দুটি মঙ্গল কাব্য তাদের আলাদা করে রেখে আমরা অপ্রধান বা তথাকথিত গৌণ মঙ্গল কাব্যটিকে একটি স্বতন্ত্র অংশে রেখেছি। আমরা প্রথমে শিবায়ন কাব্যধারার আলোচনায় ঢুকে যাই। শিবায়ন কাব্য, যা নামেই বোঝা যাচ্ছে, শিবকেন্দ্রিক কাব্য এবং শিবের যে রূপায়ণ তা মঙ্গল কাব্যে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদির দেবখণ্ডে অত্যন্ত জোরালোভাবে হয়েছে। আর সেই রূপায়ণে যে জিনিসটি মূলত প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে হরগৌরীর দাম্পত্য। হরগৌরীর দাম্পত্যের ক্ষেত্রে শিবের যে চরিত্র চিত্রণ, তাকে বলা যেতে পারে মূলত লোক ঐতিহ্যের অনুসারী চিত্রণ। এর মধ্যে একেবারে যে পৌরাণিক প্রভাব কিছু নেই তা নয়, শিবপুরাণের খানিক প্রভাব
এগুলিতে থাকে, কিন্তু তা সত্ত্বেও এই শিবের চরিত্র একান্ত মানবিক। শিবায়ন কাব্যের এবং মঙ্গল কাব্যের অন্যান্য শাখাগুলিতে শিবের এই যে উপস্থাপন, এই উপস্থাপন সবসময় বিশেষজ্ঞদের কাছে খুব যে সুরুচিকর ঠেকেছে তা নয়, বরঞ্চ তার চরিত্র চিত্রণে অনেক সময় সাহিত্যের ঐতিহাসিকেরা বা অগ্রজ যুগন্ধর বিশেষজ্ঞরা রুচির দৈন্য লক্ষ্য করেছেন। এই তথাকথিত বাঙালি শিবের পরনারী আসক্তি এবং অত্যন্ত কামুক চরিত্র তাদের মতে সমসময়ের যে যুগরুচি, সেই যুগরুচিকে তুষ্ট করবার জন্যেই কবিদের এই আয়োজন, তা সেই যুগরুচিরই প্রতিফলন। শিবমঙ্গল কাব্য বা এই শিবায়ন নামেই তা বেশি জনপ্রিয়। তা মঙ্গল কাব্যগুলির সঙ্গে বৈশিষ্ট্যগত বিচারে কোথায় আলাদা, সেই প্রসঙ্গটি মূলত দুটি বা তিনটি সূত্রে আমরা আলোচনা করব। প্রথমত, মঙ্গল কাব্যের অনেক জনপ্রিয় উপাদান এতে নেই, যেমন এখানে বারোমাসা বা চৌতিসার মতো অন্যান্য মঙ্গল কাব্যগুলিতে যা ভীষণ গুরুত্বপূর্ণ ও জনমনোরঞ্জক উপকরণ হিসেবে বারবার ঘুরে ঘুরে এসেছে, তার দেখা পাওয়া যাবে না। নারীগণের প্রতিনিন্দা মঙ্গল কাব্যের একটি বিশেষ আকর্ষণীয় উপাদান। প্রায় সব মঙ্গল কাব্যে কবিরা কারুর বিবাহ উপলক্ষে সেই পাত্রের চেহারা এবং তার যৌবন ইত্যাদি প্রভৃতির সূত্রে সেখানে সমবেত নারীকুলের মধ্যে একটি হাহুতাশকে চিত্রায়িত করতে চেয়েছেন। এই সুযোগ প্রায় কোনো মঙ্গল কাব্যের কবি ছাড়েননি। মঙ্গল কাব্যের আওতা ছাড়িয়ে এটি মধ্যযুগের অন্যান্য কাব্যধারার মধ্যেও প্রসারিত হয়েছিল, এতটাই জনপ্রিয় ছিল এই উপাদান। কিন্তু নারীগণের প্রতিনিন্দা আমরা পরিচিত শিবায়ন কাব্যগুলিতে দেখব না। তার স্থলে দু একটি শিবায়ন কাব্যে অন্য একটি উপকরণ, অন্য একটি উপাদান আমরা পাব, তা হচ্ছে শাশুড়ির জামাই নিন্দা। শিবায়ন কাব্যে শিবকে মূলত কৃষি সংস্কৃতি এবং কৃষিজীবিতার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আর যে কৃষি সংস্কৃতির সঙ্গে শিবের যোগের কথা আমরা বলছিলাম, দেখা যায় যে এই শিব তার ত্রিশূল ভেঙে লাঙল তৈরি করছেন, কৃষির বিভিন্ন উপাদান তৈরি করানো হচ্ছে, এবং শিব মর্ত্য পৃথিবীতে সম্পূর্ণ এক কৃষিজীবী হিসেবে তার সহচর ভীমের সঙ্গে কৃষক হিসেবে দিনাতিপাত করছেন। এই বিষয়ের যে রূপকার্থ, সেটি সম্বন্ধে আমরা এইবার আলোচনায় আসব। শিবায়নের কাহিনীর প্রথম অংশটি পুরাণ অনুসারী। সেখানে দক্ষ প্রজাপতির শিবনিন্দায় তার কন্যা সতী অপমানিত হন এবং তিনি প্রাণত্যাগ করেন। এরপর পুনরায় দক্ষ যজ্ঞ বিনষ্ট হবার পর, সতীপীঠগুলি স্থাপন হবার পর তিনি আবার উমা রূপে জন্মগ্রহণ করেন। এইবার তার জন্ম গিরিরাজ হিমালয় এবং মেনকার ঘরে। আর জন্ম থেকেই উমা আপন স্বামী হিসেবে যাকে আরাধনা করতেন, যাকে স্বামী জ্ঞান করতেন, তিনি হচ্ছেন শিব। এবার যথাসময়ে শিবের সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু শিব একজন চালচুলোহীন ভিখারি। তিনি কাজপত্র কিছুই করেন না, ওই ভিক্ষাজীবী হিসেবেই যেটুকু যা পান তাই দিয়ে তার সংসার চলে। কিন্তু সংসারে যখন অনাহার প্রায় আসন্ন, তখন উমা শিবকে পরামর্শ দেন কৃষিকার্যে মনোনিবেশ করতে। শিব স্বভাব অলস এখানে, তা সত্ত্বেও তিনি স্ত্রীর পরামর্শে কৃষির দিকে তার মন দেন। তাকে সহায়তা করেন দেবরাজ ইন্দ্র। দেবকারিগর বিশ্বকর্মা তাকে লাঙল তৈরি করে দেন এবং এই লাঙল তৈরির ক্ষেত্রে শিব নিজের ত্রিশূলটি দান করেন। সেই ত্রিশূল ভেঙে গলিয়ে সেই লোহা থেকে লাঙল ও অন্যান্য কৃষির সরঞ্জাম তৈরি হয়। এরপর ধনপতি কুবের তিনি দেন তাকে
বীজ, যে বীজ বপন করে কৃষির সমস্ত কাজ তিনি করবেন। আর অবশেষে যখন অত্যন্ত ভালো ফলন হয় তখন ধান ভানার জন্য দেবর্ষি নারদের যে ঢেঁকি, সেই ঢেঁকি ধার নেন শিব। এইভাবে ইন্দ্র, বিশ্বকর্মা, কুবের এবং নারদের মতো দেবতা, গন্ধর্ব এদের সহায়তায় শিব আস্তে আস্তে কৃষিকার্যে বেশ উন্নতি করেন। এইবার এই কাব্যের কাহিনীতে একটি মোচড় আসে। কৃষিকার্যে শিব এতটাই উৎফুল্ল হয়ে যান, এতটাই মত্ত হয়ে যান যে এই মর্ত পৃথিবীতেই তিনি থাকতে আরম্ভ করেন। তিনি কৈলাসের কথা ভুলে যান। অন্যান্য মঙ্গল কাব্যগুলিতে যেখানে শিব ও পার্বতীকে কৈলাস থেকে এই মর্ত পৃথিবীতে এনে খানিক যেন মর্ত লীলায় অভ্যস্ত করা হয়েছে, এখানে কিন্তু বিরোহিনী উমা কৈলাসেই অধিষ্ঠান করছেন। এবং মর্তে যখন শিব কৃষিকার্যে মত্ত হয়ে রয়েছেন তখন কৈলাসে উমা একাধিক চেষ্টা করেন, তা সত্ত্বেও শিবকে সেখানে ফেরাতে পারেন না। শিবের এই মর্ত পৃথিবীতে কিছু কুচনি সঙ্গও হয়। শেষে এক বাগদিনীর রূপ ধরে শিবকে ছলনা করেন দেবী পার্বতী। তিনি এসে শিবকে কামার্ত করে তোলেন এবং শিব এই বাগদিনীর জন্য ফসলের ক্ষেতের হাঁটু জলে নেমে মাছ ধরতে উদ্যত হন। সেই মাছটি নেবার ছলনায় আস্তে আস্তে সেই বাগদিনীর ছদ্মবেশে উমা তাকে কৈলাসে নিয়ে আসেন। কৈলাসে পৌঁছে দেবাদিদেব বুঝতে পারেন উমার এই ছলনা। এবার দেবর্ষি নারদ উমাকে পরামর্শ দেন, এই যে শিবের পরনারী আসক্তি, এই থেকে মুক্তি লাভের একটি উপায়, শিবের কাছে উমা শাঁখা পরতে চান। কারণ শিব যদি উমাকে শাঁখা পরিয়ে দেন তাহলে আর শিবের মধ্যে এই পরনারী আসক্তির বিষয় থাকবে না। এটি দেবর্ষি নারদের কাছ থেকে পরামর্শ পান উমা এবং যথারীতি তিনি শিবের কাছে শাঁখা পরতে চাইলে চালচুলোহীন শিব তিনি আর কোথা থেকে শাঁখা জোগাড় করবেন? শাঁখা পরানোর মতো অর্থবল, শাঁখা পরানোর মতো ক্ষমতাও শিবের নেই। এই যে রূপায়ণ শিবের, এই যে ভিখিরি দশা শিবের, এই যে কৃষিজীবী হয়ে পরনারী আসক্তি, কামুকতা, এই যে চিত্রণ শিবের, এটি অন্যান্য মঙ্গল কাব্যে শিবপুরাণের নিরিখে শিবের যাও বা পৌরাণিক চেহারা দেখা গিয়েছে তার থেকে সম্পূর্ণত আলাদা এক লৌকিক রূপায়ণ। যাই হোক, শাঁখা না পড়তে পেরে অভিমানে গিরিরাজ হিমালয়ের গৃহে অর্থাৎ পিতৃগৃহে চলে যান উমা। এবার আবার পরিত্রাতার ভূমিকায় নারদই অবতীর্ণ হন এবং নারদের পরামর্শে মহাদেব শাঁখারির ছদ্মবেশে উমাকে শাঁখা পরিয়ে ঘরে ফেরত আনেন। এবার আমরা আসি শিবায়ন কাব্যের কবিদের সম্বন্ধে আলোচনায়। এই কাব্যধারার প্রথম কবি হিসেবে যার নাম করতে হয় তিনি রামকৃষ্ণ রায়। হাওড়ার আমতার কাছে দামোদর নদীর তীরে একটি গ্রামে রামকৃষ্ণ রায়, এক কায়স্থ বংশীয় কবি, তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অতি অল্প বয়সে কবিচন্দ্র উপাধিতে ভূষিত হয়েছিলেন এমনটা জানা যায়। পুরাণ এবং সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত এই কবির কাব্যে বিভিন্ন পৌরাণিক কাহিনী, তা শিব সংক্রান্ত এবং অন্যান্য দেবদেবী সংক্রান্ত, নানান পৌরাণিক উপকাহিনী আর কালিদাসের বিশেষ করে কুমার সম্ভব কাব্যের প্রভাব খুব স্পষ্ট লক্ষ্য করা যায়। লৌকিক যে সমস্ত উপকরণ শিবায়ন কাব্যের বিন্যাসে প্রায় অবশ্যম্ভাবী, সেগুলিও সাধ্যমতো তিনি গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ রায়ের জীবৎকাল বিশেষজ্ঞরা অনুমান করেছেন আনুমানিক 1618 খ্রিস্টাব্দ থেকে 1684 খ্রিস্টাব্দ, আর তার এই শিবায়ন কাব্য রচনার কাল আনুমানিক 1650 খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর একেবারে মধ্যভাগের আশেপাশে। তার শিবায়ন কাব্য এক সুবৃহৎ কাব্য। এটিকে কোথাও শিবায়ন, কোথাও শিবমঙ্গল
এবং কখনো কখনো শিবসঙ্গীত নামেও অভিহিত করা হয়েছে। এই কাব্য ২৬টি পালায় বিভক্ত। এর প্রথম ৩টি পালা, তাতে সৃষ্টিতত্ত্ব, তীর্থ মাহাত্ম্য ইত্যাদি প্রভৃতি কিছু প্রথাগত বর্ণনার পর মূল শিবায়ন কাহিনীতে যখন প্রবেশ করেন কবি, তখন কাহিনীর নিজস্ব যে গতি, কাহিনীর নিজস্ব যে যাত্রা, সেই যাত্রার ফাঁকে ফাঁকে আখ্যানের প্রয়োজনে পুরাণ ও উপপুরাণ থেকে শিব মহিমা বিষয়ক কিছু তত্ত্ব কথা, যা অত্যন্ত গভীর, তার স্থান হয়েছে। এই কাব্যটি কবিচন্দ্রের কবিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেহেতু, ফলে মনে হয় যে লোকরুচির যে বিনোদন, তার উদ্দেশ্যে এই কাব্য সম্ভবত পরিকল্পিত হয়নি। এই কাব্যে শিবায়নের অন্যান্য রূপায়ণগুলিতে তার কাব্যের পুঁথি খুব গোনাগুন্তি পাওয়া গিয়েছে। এর পেছনে বিশেষজ্ঞরা মনে করেন রামেশ্বর ভট্টাচার্য, যিনি এই শিবায়ন কাব্যধারার সবচেয়ে জনপ্রিয় কবি, প্রতিনিধি স্থানীয় কবি হিসেবে বন্দিত, তার জনপ্রিয়তার যে আধিক্য, তার জনপ্রিয়তার যে বাহুল্য, তাতে রামকৃষ্ণের কবিত্ব যথেষ্ট উচ্চাঙ্গের হলেও তা খানিকটা জনমানসে ম্লান হয়ে গিয়েছিল। কবির ভাষাভঙ্গি অত্যন্ত সংযত এবং উপস্থাপন অত্যন্ত সংহত। তার ছন্দ প্রয়োগেরও বিশেষ প্রশংসা করেছেন সাহিত্যের ঐতিহাসিকেরা। এই কবির সম্বন্ধে আলোচনার শেষে যে বিষয়টি না বললেই নয়, সেটা হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্য যা মুখ্যত কাব্য রীতিতেই উপস্থাপিত, সেখানে পয়ার ও ত্রিপদীর প্রায় একচ্ছত্র আধিপত্য আমরা দেখি ছন্দের ক্ষেত্রে। এবং সেই পয়ার ত্রিপদীর যে ঐতিহ্যবাহী উপস্থাপন, তার পাশাপাশি কয়েকটি স্থানে এই কাব্যের কবিচন্দ্র রায় সংযোগ সূত্র স্থাপনের জন্য গদ্য রীতির অবতারণা করেছিলেন। এটি একটি বিস্ময়কর ব্যাপার। পরবর্তী কবির সম্বন্ধে আমরা আলোচনায় আসি। কবি রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্যধারার সবচেয়ে বন্দিত কবি। রামেশ্বর ভট্টাচার্যর জন্ম মেদিনীপুরে। তার কাব্যের সবচেয়ে মান্য সম্পাদক পঞ্চানন চক্রবর্তী মশাইয়ের মতে তার জন্মকাল আনুমানিক ১৬৭৭ খ্রিস্টাব্দ। নিজের গ্রাম থেকে নানান জটিলতার কারণে বিতাড়িত হয়ে কবি মেদিনীপুরের কর্ণগড়ের ভূস্বামী রামসিংহের সভা কবি নিযুক্ত হন। আর এই রামসিংহের পুত্র যশবন্ত সিংহ, যিনি শিবভক্ত ছিলেন, তার ইচ্ছায় এই শিব সংকীর্তন বা অষ্টমঙ্গলা, তার কাব্য শিব সংকীর্তন নামেই বেশি পরিচিত, অষ্টমঙ্গলা নামেও তার কাব্যের একটি পরিচিতি রয়েছে। এই কাব্যটি তিনি রচনা করেন। এই কাব্যের রচনাকাল আনুমানিক ১৬৩২ শকাব্দ। শিব সংকীর্তনে যে কাব্য রচনার হেঁয়ালিবাচক শ্লোকটি রয়েছে, যা মধ্যযুগীয় প্রায় সব কাব্যের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই হেঁয়ালিবাচক শ্লোকটি হচ্ছে শকে হইল চন্দ্রকলা রাম কইল কোলে বাম হইল বিধিকান্ত পড়িল অনলে। এই শ্লোকটিকে বিচার করে বিশেষজ্ঞরা জানান যে তার কাব্য রচনার কাল হচ্ছে ১৬৩২ শকাব্দ, এবং সেই শকাব্দকে যদি খ্রিস্টাব্দে নিয়ে আসা হয় তাহলে আনুমানিক ১৭১০ থেকে ১৭১১ খ্রিস্টাব্দ, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর একেবারে শুরুর দিকেই এই শিবায়ন রচিত হয়েছিল। রামেশ্বর ভট্টাচার্যর কাব্য রামকৃষ্ণ রায়ের মতো অতটা সুবৃহৎ নয়। এটি ৮টি পালায় বিন্যস্ত। শুরুর যে পালাগুলি, সেখানে পৌরাণিক কাহিনীরই অনুবর্তন হয়েছে এবং তার বর্ণনায় কবির নিজস্বতা খুব একটা যে পাওয়া যায় তা নয়। যথারীতি বিভিন্ন সংস্কৃত পুরাণ এবং মুখ্যত কালিদাসের প্রভাব এই অংশে দেখা যায়। কিন্তু এই পৌরাণিক কাহিনীর অংশগুলো পার করে যখনই রামেশ্বর শিবের লৌকিক কৃষিজীবী এবং পরনারী আসক্ত কামুক রূপটিতে এসে পৌঁছন, তখনই চরিত্র চিত্রণে তিনি প্রায় একটা জাদু করে দেন। রামেশ্বর ভট্টাচার্যর কাব্য বিশেষভাবে জনপ্রিয় শিবের এই লৌকিক এবং মৃত্তিকা সংলগ্ন ভিখারি
চেহারাটির উপস্থাপনের কারণে। রামেশ্বরের চরিত্রায়নের যে স্বাতন্ত্র্য তা ছাড়াও তার কাব্যে হাস্যরসের অত্যন্ত সুচিন্তিত প্রয়োগ দেখা যায়। শিব পার্বতীর দাম্পত্য কলহ, কৃষিকাজ বা কোনো পরিশ্রম সাপেক্ষ সময় সাপেক্ষ কাজে শিবের আলস্য, এবং যখন পিতৃগৃহে চলে যাচ্ছেন অভিমানী পার্বতী, তখন তাকে বাধা দেবার জন্য শিবের নানাবিধ কৌশল, পার্বতীর পথে শুয়ে পড়া থেকে শুরু করে নানান কিছু পাঠকের মনে নির্মল হাসির সঞ্চার করে। কুচনী সংসর্গে মর্তে শিবের চারিত্রিক স্খলন, শুধুমাত্র কৃষিজীবী হিসেবে কৃষিকার্যে মত্ত থাকাটাই যে কৈলাসে ফেরত না যাবার একমাত্র কারণ তা তো নয়। এই মর্তে কুচনী সংসর্গেও শিব বেশ মজায় ছিলেন শিব সংকীর্তন বা শিবায়ন কাব্যধারা অনুসারে। আর তাকে বাগদিনী রূপে পার্বতী এসে যখন ছলনা করছেন আর শিব সেই ছলনায় পা দিচ্ছেন, এটিকে সমসাময়িক বঙ্গদাম্পত্যের এক অবক্ষয়ী বাস্তবতার কাব্য রূপায়ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। লোকায়ত শিবের জনপ্রিয় রূপটি উপস্থাপনের দিকেই কবির নজর ছিল বেশি, এবং এই কারণে তার জনপ্রিয়তা শিবায়ন কাব্যের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। রামকৃষ্ণ এবং রামেশ্বর ভট্টাচার্যের পর আমরা আর দুজন শিবায়ন প্রণেতার কথা বলবো, তারা একটু কম আলোচিত। শঙ্কর কবিচন্দ্র, যিনি সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন, শুধু শিবায়ন কাব্য রচয়িতা হিসেবেই নয়, রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ, ভাগবতের অনুবাদ এবং একটি শীতলামঙ্গল রচনা করেও তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। তার শিবায়ন কাব্যের কোনো পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া যায়নি, কিন্তু তিনি একটি শিবায়ন রচনা করেছিলেন বলে জানা যায়। এই শঙ্কর কবিচন্দ্রর শিবায়নের একটি খণ্ডিত পালা পাওয়া গিয়েছে, তার নাম মৎস্যধরা পালা, অর্থাৎ শিবের মাছ ধরার যে চিত্র, বাগদিনীর ছদ্মবেশে তাকে যখন পার্বতী ছলনা করছেন, সেই অংশটিকে নিয়ে তার এই মৎস্যধরা পালাটি তৈরি হয়েছিল। আর এই পালাটি খণ্ডিত হলেও এটির মাধ্যমে বলা যেতে পারে যে শঙ্কর কবিচন্দ্রই ছিলেন শিবের পৌরাণিকতাকে ছাপিয়ে যে লৌকিক রূপের উপস্থাপন, তার আদি উপস্থাপক। চট্টগ্রাম থেকে মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ মহাশয় তিনি দুটি শিবস্তুতিমূলক কাব্য সংগ্রহ করেছিলেন। চট্টগ্রামকে শৈব তীর্থ বলা হতো। দ্বিজরতিদেব এবং রাম রাজা, এই দুজনের রচিত মৃগলুব্ধ নামক শিবস্তুতিমূলক কাব্য। আর এই মৃগলুব্ধ আখ্যানের প্রধান চরিত্র রাজা মুচকুন্দ, তার মহিষী রুক্মিণী, তাদের শিবভক্তি এবং শিবব্রত কথার মাহাত্ম্য বর্ণনাই এই ধারার কাব্যের প্রধান লক্ষ্য। কালিকামঙ্গল কাব্য তা মূলত বিদ্যাসুন্দর কাহিনী অবলম্বন করেই বঙ্গ সাহিত্যে প্রসার লাভ করেছে। দেবী কালিকা মুখ্যত তন্ত্রের দেবী। বিভিন্ন অর্বাচীন পুরাণে তিনি দশ মহাবিদ্যার অন্যতমা। আর কালিকার যে বর্ণনা, সেই বর্ণনায় অনার্য দেবী পরিকল্পনার বিশেষ প্রভাব রয়েছে। তন্ত্রমতে কালিকা দেবী চণ্ডীরই রূপভেদ। পৌরাণিক সাহিত্যে ক্রমে তার অন্তর্ভুক্তি ঘটে, কিন্তু এই সংযুক্তি, এই অন্তর্ভুক্তি সত্ত্বেও কালিকার পরিকল্পনায় যে মৌলিক প্রাকৃত অনার্য প্রকোপ রয়েছে তা অত্যন্ত স্পষ্ট বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই কালিকার বিভিন্ন মূর্তি বঙ্গে পাওয়া যায়, তাদের অর্চনা করা হয়, যেমন রক্ষাকালী, শ্মশানকালী, দক্ষিণাকালী, ভদ্রকালী। এবং কালিকার প্রাচীনতম রূপ হিসেবে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পশ্চিম ভারতের ইলোরায় শিবের সঙ্গে তার শক্তিস্বরূপা কালীর মূর্তি দেখা যায়। বাংলায় এখনো মহামারী থেকে রক্ষা পেতে রক্ষাকালীর পুজো বহুল প্রচলিত। কালিকামঙ্গলের কবিদের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে যে দুজনের কথা বলতে হবে, একজন হচ্ছেন কৃষ্ণরাম দাস এবং আর একজন হলেন প্রাণরাম চক্রবর্তী। কৃষ্ণরাম দাস তিনি রায়মঙ্গল রচয়িতা হিসেবেও বিখ্যাত।
তার কালিকামঙ্গল তিনি রচনা করেন আনুমানিক 1664 খ্রিস্টাব্দে, মতান্তরে 1676 খ্রিস্টাব্দে। এই কাব্যটি রচনার সময় তার বয়স ছিল মাত্র 20 বছর। কলিকাতার নিকটস্থ নিমতার অধিবাসী ছিলেন তিনি। তার বিদ্যাসুন্দরের আখ্যান অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মশাইয়ের মতে সম্পূর্ণ গ্রাম্যতা মুক্ত। এখানে আদিরসাত্মক যে আখ্যানের অংশ, সেই অংশকে যথেষ্ট মার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে সাহিত্যের ঐতিহাসিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মত দিয়েছেন। কৃষ্ণরামের কাব্যে বিদ্যার সহচরী মালিনীর নাম হচ্ছে বিমলা এবং ঘটনাস্থল বীরসিংহপুর। আর এই আখ্যানে বিদ্যা ও সুন্দরের প্রণয়জাত যে পুত্র, তার নাম পদ্মনাভ। কৃষ্ণরাম দাসের কাব্য সম্বন্ধে বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা বলতে হয় যে তিনি যদিও শাক্ত কালিকার, শাক্ত ধারার কাব্য, শক্তি দেবী কালিকার স্তুতিমূলক কাব্য রচনা করছিলেন, কিন্তু তার মধ্যে একটা বৈষ্ণব প্রভাব রয়েছে। তার কাব্য পরিকল্পনায় আদিরসাত্মক আখ্যানের পাশে কালিকা বিষয়ক যে ভক্তিভাব, তা যথাযথ মাত্রায় উপস্থিত বলেই বিশেষজ্ঞরা মনে করেন। আর কৃষ্ণরাম দাস ব্রজবলিতে পারদর্শী ছিলেন, যেটি তার ওই বৈষ্ণব প্রভাবের সঙ্গে খুব সাযুজ্যপূর্ণ। প্রাণরাম চক্রবর্তী তিনি সপ্তদশ শতাব্দীর 6 দশকের শেষ দিকে তার কাব্য রচনা করেছিলেন। কবিবল্লভ ছিল তার উপাধি এবং তার কাব্যে তিনি অন্যান্য কালিকামঙ্গল প্রণেতা যারা তার পূর্বসূরি, তাদের একটি তালিকা দিয়েছিলেন। কালিকামঙ্গল কাব্যধারার পরবর্তী কবিশেখর বলরাম চক্রবর্তী। বলরাম চক্রবর্তীর কালিকামঙ্গল সম্ভবত সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে রচিত হয়েছিল। তার কাব্যটি মঙ্গল কাব্যের যে প্রচলিত ধাঁচা, সেই ধাঁচা অবলম্বন করে লেখা কালিকা মাহাত্ম্য বিষয়ক কাব্য। কাশীজোড়ার ভূস্বামী লক্ষ্মীনারায়ণের সভাসদ বলরাম রার দেশের অধিবাসী ছিলেন বলে অনুমিত হয়। তবে অনেকে তার কাব্যে পূর্ববঙ্গে ব্যবহৃত যে শব্দ, সেই শব্দের আধিক্যের দরুন তাকে পূর্ববঙ্গের অধিবাসীও মনে করেন। তন্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন বলরাম এবং সেই কারণে তার কাব্যে বিদ্যা ও সুন্দরের সঙ্গে পৌরাণিক একটা সংযুক্তি অবতারণা তিনি করেছেন। কাব্যে এদের মৃত্যুর পর দেবী কালিকা স্বয়ং এই দুই ভক্তকে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যান এবং তার সঙ্গে তখন অন্যান্য দেবতাদের বিরোধ তৈরি হয় যে এই দুই পাপীকে স্বর্গে স্থান দেওয়া যাবে না। দেবী কালিকা তার এই ভক্তদ্বয়কে রক্ষা করবার জন্য ও স্বর্গে নিয়ে যাবার জন্য তাদের সঙ্গে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হন। বিষয় বৈচিত্র্যে খুব একটা আলাদা করে উল্লেখযোগ্য না হলেও বলরামের কাব্য বিদ্যাসুন্দরের প্রণয় কাহিনী, যা আদিরসাত্মক হওয়ায় নানান সময়ে সাহিত্যের ঐতিহাসিকদের খানিক চক্ষুশূল হয়েছে, তার তুলনায় দেবকুলের মাহাত্ম্য বর্ণনায় বা দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনায় এই কাব্য বেশি মনোনিবেশ করেছে। কালিকামঙ্গলের প্রথাগত যে ধারা, তাতে এই বিষয়টি খানিকটা ব্যতিক্রম। অপ্রধান বলা হলেও শীতলামঙ্গল, রায়মঙ্গল বা ষষ্ঠীমঙ্গল কিংবা সূর্যমঙ্গল, এই কাব্যগুলি কেন যে অপ্রধান তার একটু বিশ্লেষণ দরকার। মূলত সাহিত্যের ঐতিহাসিকেরা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল বা অন্নদামঙ্গলের অংশগুলিকেই মূল ধারার মঙ্গল কাব্য হিসেবে চিহ্নিত করেছেন, যে কারণে এই শীতলামঙ্গল বা রায়মঙ্গলের মতো কাব্য অপ্রধান মঙ্গল কাব্যের মধ্যে পড়ে যায় বা গৌণ মঙ্গল কাব্যের মধ্যে পড়ে যায়। এর একটি কারণ হতে পারে প্রতিভাবান কবির অভাব এই কাব্য ধারাগুলিতে। চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল কিংবা অন্নদামঙ্গলে যেভাবে যুগন্ধর কবিদের উপস্থিতি দেখা যায়, যারা একটি যুগকে সূচনা করছেন, একটি যুগের সমাপ্তি ঘটাচ্ছেন, তাদের কাব্য প্রতিভা সম্বন্ধে আজ আর বিশেষ সংশয় নেই। কিন্তু এই কাব্যধারাগুলিতে তেমন শক্তিশালী কবির অনুপস্থিতি এগুলিকে অপ্রধান মঙ্গল কাব্য হিসেবে চিহ্নিত করার একটি কারণ হতে পারে। আর দ্বিতীয়ত, মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল কিংবা ধর্মমঙ্গলের যে বিপুল পরিমাণ পরিগ্রহণ বা রূপায়ণ হয়েছে বিভিন্ন কবির হাতে, তুলনায় এই কাব্যধারাগুলির ততখানি রূপায়ণ আমরা দেখতে পাই না, ততখানি স্ফুরণ আমরা দেখতে পাই না। তা সত্ত্বেও এই তথাকথিত অপ্রধান বা গৌণ মঙ্গল কাব্যগুলি আজ পুনর্মূল্যায়নের বা
গুরুত্ব দিয়ে বিচারের প্রয়োজন রয়েছে বলেই মনে হয়। হিন্দু মতে রোগের অধিষ্ঠাত্রী এবং প্রশমনকারী দেবী হচ্ছেন শীতলা। তাকে কেন্দ্র করে যে শীতলা মঙ্গল কাব্য, সেই শীতলা মঙ্গল কাব্য রচনা করেছেন নিত্যানন্দ চক্রবর্তী বা মানিকরাম গাঙ্গুলি, যিনি ধর্মমঙ্গল প্রণেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। আবার ধরা যাক বিভিন্ন অর্বাচীন পুরাণে দেবী কাত্যায়নীর একটি রূপ হিসেবে চিহ্নিত হয়েছেন বা বন্দিত হয়েছেন যে ষষ্ঠী। হিন্দু বিশ্বাস মতে তিনি হচ্ছেন শিশুদের রক্ষয়িত্রী। ষষ্ঠীর ব্রতকথা হিসেবে যে গল্প, মূলত তারই উপর নির্ভর করে মঙ্গল কাব্যের ষষ্ঠী মঙ্গলের ধারা তৈরি হয়েছিল। কৃষ্ণরাম দাস তিনি এই ষষ্ঠী মঙ্গল ধারার একজন গুরুত্বপূর্ণ কবি। তিনি কালিকা মঙ্গলেরও অন্যতম প্রণেতা। নিম্নবঙ্গের আঞ্চলিক ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ের কাব্য হচ্ছে রায়মঙ্গল। বাঘের পিঠে আসীন, তীরধনুক হাতের এক দেবতার মূর্তি সুন্দরবন অঞ্চলে অত্যন্ত ভক্তিভরে আদৃত। এই যে কালিকামঙ্গল ও ষষ্ঠীমঙ্গল প্রণেতা কৃষ্ণরাম দাসের কথা বলা হলো, তিনি একটি রায়মঙ্গল কাব্য রচনা করেছিলেন। এছাড়া কবি রুদ্রদেব, কবি মাধবাচার্য প্রমুখ কবির নামও এই প্রসঙ্গে আসে। এই অপ্রধান মঙ্গল কাব্যের ধারায় সূর্যকেন্দ্রিক কাব্য হিসেবে সূর্যমঙ্গল কাব্য, দেবী গঙ্গার স্তুতিমূলক গঙ্গামঙ্গল কাব্য, দেবী দুর্গার মাহাত্ম্যসূচক দুর্গামঙ্গল কাব্য বা ভাগবতে বর্ণিত কপিলা ধেনু হরণ বৃত্তান্ত অবলম্বনে কপিলা মঙ্গল কাব্য, এগুলিও এক গুরুত্বপূর্ণ কিছু সংযোজন। আজকের আলোচনার শেষে পুনর্পাঠের জন্য যে গ্রন্থগুলির নাম আমরা বলতে পারি, যা আমাদের এই গোটা আলোচনায় সহায়ক গ্রন্থপঞ্জি হিসেবে কাজ করেছে, সেখানে আচার্য সুকুমার সেনের সাহিত্যের ইতিহাসের প্রথম ও দ্বিতীয় খণ্ড, অধ্যাপক ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথার প্রথম খণ্ড, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মশাইয়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্তের দ্বিতীয় ও তৃতীয় খণ্ড এবং আশুতোষ ভট্টাচার্য মশাইয়ের বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি আপনারা পুনর্পাঠের জন্য, বিস্তারিত আলোচনার জন্য দেখতে পারেন। ধন্যবাদ।